নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আমাদের এখানে কি রয়েছে আমাদের আজকের টপিক ক্লাসের। আজকে তোমাদের ক্লাসের টপিক রয়েছে উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভরশীল। প্ল্যান্টস ডিপেন্ড অন অ্যানিমালস। বোর্ডে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আজকের ক্লাসে আমাদের টপিক। এটা সম্পর্কে যা যা জানা দরকার সেগুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? এবার এই ক্লাস শুরু করার আগে একটা আমরা উক্তি পড়ে নেব। ঠিক আছে? দেখি উক্তিটাতে কি রয়েছে। দেখো, উক্তিটি যিনি বলেছেন তার ছবিও এখানে রয়েছে, তার নাম ওইখানে লেখা রয়েছে। তার নাম হলো লিও তলস্তয়। একজন রাশিয়ান একজন লেখক, ছোট গল্পকার, ছোট ছোট গল্প লেখেন এবং বড় উপন্যাসও লিখেছেন অনেক। লিও তলস্তয় তিনি বলেছেন, সবাই পৃথিবীকে পরিবর্তনের চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। এটা হচ্ছে তার উক্তিটি। এরপর আমাদেরকে জানতে হবে যে এই উক্তিটির মধ্যে গভীর অর্থ বা ব্যাখ্যাটা কি রয়েছে, কেন তিনি এই উক্তিটি করেছেন। ঠিক আছে? বা কেনই এই উক্তিটা এতটা ফেমাস বা বিখ্যাত। ঠিক আছে, তাহলে আমরা ব্যাখ্যাটা পড়ে নেবো একটু। বলছে, উক্তিটির অর্থ হলো মানুষ সাধারণত সমাজ, দেশ বা পুরো পৃথিবীর সমস্যা নিয়ে বেশি চিন্তা করে। মানুষ কি করে? আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের এই পৃথিবী, এইসব সমস্যা নিয়ে বেশি চিন্তা করে এবং মনে করে অন্যরা বদলালেই সব ঠিক হয়ে যাবে। বলি না, ও এটা করছে, ওকে এটা করা দরকার, ওর এটা করা উচিত হচ্ছে না, এরকম করে আমরা বলে থাকি। তো এটাই বলছে এখানে যে মানুষ সাধারণত সমাজ, দেশ বা পুরো পৃথিবীর সমস্যা নিয়ে বেশি চিন্তা করে এবং মনে করে অন্যরা পাল্টে গেলেই বা বদলালেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু নিজের ভুল অভ্যাস বা আচরণ পরিবর্তনের কথা খুব কমই ভাবে। ঠিক আছে? অর্থাৎ নিজে যে ভুল করছে, নিজের যে বাজে অভ্যাসগুলো আছে, নিজের যে বাজে আচরণগুলো আছে, সেইগুলো পরিবর্তনের কথা কিন্তু ভাবে না, যে আমাকেও পরিবর্তন হতে হবে। তবে আমি দুটো মানুষকে বলতে পারবো যে তোমরাও পরিবর্তন হও, ভালো হও। আসলে সমাজ গঠিত হয় ব্যক্তিদের নিয়ে। ঠিক আছে? মানুষ, ব্যক্তি বলতে গেলে মানুষ বুঝতে পারো, মানুষকে নিয়ে। তাই একজন মানুষ নিজেকে ভালোভাবে বদলাতে পারলে তার প্রভাব আশেপাশে মানুষদের উপর পড়ে। কেমন করে? যদি আমি একটা ভালো সোসাইটি বা সমাজে বাস করি, তাহলে আমি অবশ্যই ভালো হব। আর আমি যদি একটা খারাপ সোসাইটিতে বাস করি, তাহলে আমি অবশ্যই খারাপ হব। এই কারণেই বলে সোসাইটি বা সমাজ যেমন হবে, একটা মানুষ বা একটা একটা ছেলে বা মেয়ে ঠিক সেরকম ভাবেই বড় হবে। কেউ যদি এমন সোসাইটিতে বাস করে যেখানে দিনরাত ঝগড়া হয়, মারামারি হয়, ঠিক আছে, বাজে কথা বলে, তো একটা ছেলে বা মেয়ে সেই জিনিসগুলোই শিখবে। কিন্তু একটা সোসাইটি যদি শান্তপূর্ণ হয়, শান্তি হয়, শান্তিপূর্ণ থাকে, ভদ্র হয়, নম্র হয়, তাহলে সেই একটা ছেলে বা একটা মেয়ে সেখান থেকে একটা ভালো শিক্ষা নিতে পারবে, সে নিজেও ভালো হবে। তাই বলছে আশেপাশের যে সমাজ সেটা অনেকটা নির্ভর করে। তাই কি বলছে দেখো, যদি প্রত্যেককে নিজের দায়িত্ব, নৈতিকতা ও আচরণ ঠিক করে, তাহলে পৃথিবী আপনাতেই বদলাতে শুরু করবে। যদি সবাই, অন্য কারোর কথা চিন্তা করার দরকার নেই, কে কি করছে কে কি না করছে ওসব ভেবে একদমই লাভ নেই, কিচ্ছু লাভ হবে না। ছেড়ে দাও, আগে ভাবতে হবে নিজের কথা। ঠিক আছে? আগে নিজের কথা ভাবতে হবে, ও লোকে কি করছে দেখে লাভ নেই, লোকে কি বলছে দেখে লাভ নেই। নিজের কথা আগে ভাবতে হবে, যে আমি কি করছি, আমি ঠিক করছি না ভুল করছি, আমি ঠিক বললাম না ভুল বললাম, ঠিক কাজ করছি না ভুল কাজ কাজ করছি, এটা আগে দেখতে হবে। যদি ভুল কাজ করি, পরিবর্তন করতে হবে।
ভুল কথা বলি, পরিবর্তন করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তাই যদি প্রত্যেককে নিজের দায়িত্বগুলো ঠিকঠাক ভাবে পালন করে, নৈতিকতাগুলো ঠিকঠাক ভাবে পালন করে এবং আচরণটা ঠিক রাখে, তাহলে কিন্তু পৃথিবী আপনাতেই বদলাতে শুরু করবে। আর এই চিন্তা ভাবনাটা যদি সবার মধ্যে ছড়িয়ে যায়, হয়তো আমি তোমাদেরকে, তোমাদের ক্লাসে হয়তো 100 জন আছে, কথা কথা বলছি, আমি তোমাদের 100 জনকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, তোমরা শুনলে আমার এই কথাটা নিজের মনে গেঁথে নিলে এবং জীবনে কাজে লাগালে, যে লোকে গিয়ে কি বলছে দেখবো না, নিজেকে ভালো রাখবো, সুস্থ রাখবো, ঠিক রাখবো, ব্যাস। তাহলে এই আমি একজনা থেকে আমি 100 জনকে পাচ্ছি। তো সেরকম তোমরা এই 100 জন যদি আবার দুজন করে বলো, তা দুজনকে বলো, আরো কত, এইভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। তাই আগে নিজেকে ভালো হতে হবে। তাই সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে। তাই সত্যিকারের যে চেঞ্জেস, পরিবর্তন, সেটা নিজের ভেতর থেকেই আনতে হয়। এটাই আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি, শোনো। দ্য মিনিং অফ দিস স্টেটমেন্ট is that people usually think more about changing society, the country, or the whole world, and believe that everything will become better if others change. But very few people think about changing their own faults, habits, or behavior. In reality, society is made up of individuals. So when a person improves himself, it affects the people around him. If everyone corrects their own responsibilities, morals, and behavior, the world will start changing on its own. Therefore, real change begins from within oneself. অর্থাৎ নিজের পরিবর্তন থেকে গোটা, নিজেকে পরিবর্তন করতে শুরু করলে এক সময় দেখবে যে পৃথিবীটা গোটাটাই পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারলে তোমরা এই উক্তিটি। এরপর আমরা চলে যাব আমাদের মেন টপিক, উদ্ভিদ কিভাবে প্রাণীদের উপর নির্ভর করছে সেটা সম্পর্কে। প্ল্যান্টস ডিপেন্ড অন অ্যানিমালস। দেখো, স্ক্রিন শেয়ারটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমার পেজটা। লেখাটা হচ্ছে গাছ ও প্রাণী, প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। নিচে লেখা আছে খুব সুন্দরভাবে, গাছ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। ঠিক আছে? গাছ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে থাকে, তোমরা জানো। প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ডিপেন্ড অন ইচ আদার। আগের দিন আমরা ক্লাসে জেনেছিলাম প্রাণীরা, মানুষ এবং অন্যান্য প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে। আজকে আমরা জানবো গাছ ও অন্যান্য, গাছ কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে। তার জন্য এখানে নিচে বলেছে গাছ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ডিপেন্ড অন ইচ আদার। দেখিনি তাহলে, এটা 1 নম্বর পেজ ছিল। 2 নম্বর পেজে কি রয়েছে দেখি। পরাগায়ন। পরাগায়ন তোমরা জানো? পরাগায়ন এই ওয়ার্ডটার থেকে বেশি তোমরা হয়তো শুনে থাকবে পরাগ মিলন, এই ওয়ার্ডটা। তো এটাকে ভালো ভাষায় পরাগায়ন বলা হয়, পলিনেশন ইংরেজিতে বলছে, পলিনেশন। মৌমাছি ও প্রজাপতি পরাগ নিয়ে যায়, বিজ অ্যান্ড বাটারফ্লাইজ হেল্প ইন পলিনেশন। তো এই পরাগায়ন কিভাবে ঘটে সেটা আগে না জানলে তোমরা বুঝতে পারবে না যে প্রাণীরা কিভাবে গাছেদের সাহায্য করে বা উদ্ভিদরা কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে থাকে। তো এটা একটু আমি তোমাদের বলি। ধরো একটা গাছে, একটা গাছেই দুটো ফুল আছে, বা একই রকমের ফুল দুটো গাছে আছে, গাঁদা হোক, সূর্যমুখী হোক, জবা ফুল হোক, যে কোনো ফুল। তো কি হয়, এই মৌমাছি ও প্রজাপতিরা এক ফুল থেকে এক ফুলে উড়ে যায়, তোমরা সেটা জানো।
অর্থাৎ এক ফুলে বসলো, আবার সেখান থেকে অন্য ফুলে গিয়ে বসে। ঠিক আছে? তো এটা মৌমাছি ও প্রজাপতি এবং অন্যান্য কীট পতঙ্গরা করে থাকে। কি হয় এবার, যখন একটা মৌমাছি বা প্রজাপতি একটা ফুলে গিয়ে বসলো, তখন সেই ফুলের মধ্যে পরাগ রেণু থাকে। ঠিক আছে? পরাগ, এই যে বলছে না পরাগ নিয়ে যায়, পরাগ মানে কি, পরাগ রেণু। ফুলের ভেতর ছোট 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 তোমরা খালি চোখেও দেখতে পাবে যে কোন ফুলে, সূর্যমুখী ফুল বা জবা ফুলের ভেতরে দেখবে ছোট 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 কেমন একটা থাকে, গুড়ি গুড়ি, একদম ছোট ছোট সূক্ষ্ম। তো সেটা হচ্ছে পরাগ রেণু। তো সেগুলো কি হয়, যখন একটা মৌমাছি প্রজাপতি সেই ফুলে গিয়ে বসে, তো তখন ওই মৌমাছি এবং প্রজাপতিটার গায়ে সেই ফুলটা, সেই পরাগ রেণুগুলো লাগিয়ে দেয় মৌমাছি ও প্রজাপতিটার গায়ে। এরপর কি হলো, যখন ওই মৌমাছি আর প্রজাপতিটা ওই ফুলটা থেকে অন্য একটা ফুলে গেল, তখন কি হয়, এই ফুলের যে পরাগ রেণুগুলো ওই ফুলে গিয়ে পড়ে গেল, দিক কি হলো, পরাগ মিলন ঘটলো, পলিনেশন ঘটলো, পরাগায়ন যেটাকে বলছে। এর থেকে কি হয়, এর থেকে নতুন বীজের উদ্ভব হয়, অর্থাৎ নতুন নতুন বীজ। বীজ মানে কি, বীজ থেকে কি হবে, গাছ উৎপন্ন হবে। ঠিক আছে? পরাগ মিলন ঘটলে নতুন বীজের উদ্ভব, উৎপন্ন হয়, নতুন নতুন উদ্ভিদের উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে এটুকু বুঝতে হবে, উদ্ভিদের বিস্তারের জন্য, বংশ বিস্তারের জন্য, অর্থাৎ উদ্ভিদদের, একটা উদ্ভিদ জন্মানোর জন্য পরাগ মিলন দরকার, এবং সেটা ঘটায় মৌমাছি ও প্রজাপতির মতো এসব কীট পতঙ্গরা। তাহলে বুঝতে পারলে পরাগায়ন, পলিনেশন জিনিসটা কি। এবং মনে রাখবে, এই পরাগায়ন ঘটানোর জন্য ফুলরাও কিন্তু কি করে, তাদের নিজেদের ফুলের রং বিভিন্ন রকম চকমকে রাখে, হলুদ, লাল, গোলাপি, যাতে এই মৌমাছি ও প্রজাপতির মতো কীট পতঙ্গরা আকৃষ্ট হয়, অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে? এটা হচ্ছে পরাগায়ন বা পলিনেশন। তাহলে এবারে পলিনেশন তাহলে বুঝতে পারলে কিভাবে নির্ভর করছে, মৌমাছি প্রজাপতি যাচ্ছে পরাগ মিলন ঘটাচ্ছে, যার ফলে উদ্ভিদদের বংশ বিস্তার হচ্ছে। ঠিক আছে? তোমাদের ভাষায় বলতে গেলে উদ্ভিদদের, বা সহজ ভাষায় বলতে গেলে উদ্ভিদদের ছেলে মেয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে। ঠিক আছে? সহজ ভাষায় বংশ বিস্তার হচ্ছে। তো এখানে পরাগায়ন কিন্তু দরকার এই কারণে। তাহলে এইভাবে কিন্তু প্রাণীরা উদ্ভিদদের সাহায্য করছে। এরপর আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে বলছে বীজ বিস্তার, সিড ডিসপার্সাল, সিড ডিসপার্সাল। পাখি ও প্রাণী, পাখি ও প্রাণী বীজ ছড়ায়, বার্ডস অ্যান্ড অ্যানিমালস স্প্রেড সিডস। কিভাবে বলো তো? ধরো একটা পাখি তোমাদের বাড়িতে এসে তোমাদের পেয়ারা গাছে পেয়ারা খেলো, দিয়ে কি করলো, দিয়ে তোমার বন্ধুর বাড়ির পাশে গিয়ে মলত্যাগ করলো। ঠিক আছে? তাহলে কি হলো, গাছ পেয়ারাটাকে হজম করতে পারবে, সরি গাছ বলছি, পাখি পেয়ারাটাকে হজম করতে পারবে, কিন্তু পেয়ারার ভেতরে যে বীজ থাকে সেটা হজম করতে পারবে না। তখন ওই মলের মাধ্যমে সেই বীজটা, পেয়ারার বীজটা মাটিতে পড়বে। শুধু এটা পেয়ারার ক্ষেত্রে নয়, সব রকমের গাছের বীজের ক্ষেত্রে কিন্তু হয়। ঠিক আছে? তাতে কি হলো, তাতে যখন ওই মলের মাধ্যমে, পাখিটির মলের মাধ্যমে সেই বীজটা মাটিতে পড়লো, এবং তারপর বৃষ্টি হলো, রোদ পেলো, সেখান থেকে নতুন উদ্ভিদ পেয়ারা গাছ জন্ম নিল। তাহলে পাখিটা কি করলো, গাছের বংশ বিস্তারে সাহায্য করলো। এটা পাখির ক্ষেত্রে গেল। এবার প্রাণীরা কিভাবে করে, অন্যান্য প্রাণীরা, যেমন ধরো অনেক সময় দেখতে পাও কুকুর, বিড়াল, এরা কি হয়, এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাই না? ছাগল, ভেড়া, তো এদের প্রচুর লোম থাকে শরীরে। তো যখন এরা কি করে, চোর কাঁটা বলে একটা কাঁটা হয়, চোর কাঁটা, যেটা কি হয়, লোমে আটকে যায়। আগে আমরা ছোটবেলায় খেলতাম, মাথায় ছুড়ে দিলে লেগে যেত চুলে, তোমরা খেলো কি জানি না, তো ওইরকম চোর কাঁটা হয়। তার ভিতরে একটা বীজ থাকে সেই গাছের। তো যখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সেই কুকুর, ছাগল, ভেড়া, এরা
তখন সেই চোঁড় কাঁটাগুলো তাদের বডিতে গায়ে লেগে যায়, লোমে। তারপরে কি হয়, একটা সময় পর যখন ওটা ছেড়ে যায়, তখন সেখানে পড়ে গেল মাটিতে, এবং সেখান থেকে বীজটা বেরিয়ে সেই উদ্ভিদটা জন্ম নিল। তো এইভাবে কিন্তু পাখি ও প্রাণীরা উদ্ভিদের যে বীজ সেটাকে পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে যে বীজ বিস্তারে কিভাবে পাখি ও প্রাণীরা সাহায্য করে। ওকে, এরপর আমরা যাব 4 নম্বরে। 4 নম্বর পেজ, মাটি উর্বরতা, সয়েল ফার্টিলিটি। কি হবে? কেঁচো মাটি নরম করে, আর্থওয়ার্মস মেক সয়েল সফট। তোমরা জানো যে কেঁচো কতটা উপকারী মাটির জন্য? এর আগেও তোমরা জেনেছো যে ক্ষেত, যেটাকে আমরা জমি বলি, যেখানে চাষ হয়, সেখানে কেঁচো কি করে, নিচের মাটি, কেঁচোর কাজই হচ্ছে একটাই যে ও মাটি খায়, এবং সে নিচের যে আহ, উর্বর মাটি, এই মাটির অনেক নিচে গভীরে যে উর্বর মাটি থাকে, সেটাকে সে ওপরে তুলে দেয়। নরম মাটি, সেটা কিন্তু শক্ত মাটি নয়, নরম মাটিটাকে ওপরে তুলে দেয় ফুটো করে। তাহলে তাতে কি হচ্ছে, মাটিটা আরো উর্বর হয়ে পড়ছে, সয়েল ফার্টিলিটি হচ্ছে। ঠিক আছে, তাহলে কেঁচো কি করে, মাটি নরম করে এবং মাটিটাকে উর্বর করে তোলে। তাই ক্ষেতের জমিতে যদি কেঁচো থাকে তাহলে সেটা কিন্তু খুবই উপকারী। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে আশা করছি যে মাটি উর্বর কিভাবে বানাচ্ছে। আর এবারে তোমরা বলবে মাটি উর্বরের সাথে উদ্ভিদের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক। যদি ক্ষেতটা, জমিটা যদি উর্বর না হয়, তাহলে সেখানে উদ্ভিদ জন্মাবে কি করে? অনুর্বর যদি মাটি হয়, তাই না? তাহলে কেঁচো মাটিটাকে উর্বর করছে এবং সেই মাটি থেকে নতুন উদ্ভিদ জন্মাচ্ছে। তাহলে এখানে কেঁচোর ভূমিকা কিন্তু রয়েছে উদ্ভিদদের সাহায্য করার জন্য, বা উদ্ভিদদের বংশ বিস্তারে। এরপর আমরা যাব 5 নম্বর পেজে, কি রয়েছে দেখব। প্রাকৃতিক সার, ন্যাচারাল ম্যানিওর। প্রাণীর মল সার হিসেবে কাজ করে, অ্যানিমেল ওয়েস্ট ওয়ার্কস অ্যাজ ম্যানিওর। তোমরা জানো গরুর যে মল, গোবর বলি আমরা, গরু, তারপরে তোমার ষাঁড়, তারপরে তোমার মোষ, ঠিক আছে, এদের যে মল, গোবরগুলো দিয়ে কিন্তু সেগুলোকে পচিয়ে খড় আরে এসব দিয়ে কি তৈরি করা হয়, সার তৈরি করা হয়। সেই সার উদ্ভিদের গোড়া মানে গোড়ায় যদি দেওয়া হয়, উদ্ভিদে যদি ছেটানো হয়, বা জমিতে যদি ছেটানো হয়, সেটা হচ্ছে প্রাকৃতিক সার, যেখানে কোনো কেমিক্যাল কিছু মেশানো নেই, রাসায়নিক কোনো পদার্থ মেশানো নেই। একদম গোবরটাকে পচিয়ে খড়ের সাথে মিশিয়ে একটা সার তৈরি করা হয়, ন্যাচারাল ম্যানিওর যেটা। তো সেটা উদ্ভিদের কি করে, উদ্ভিদের যদি মূলে দেওয়া হয়, অর্থাৎ গাছের নিচে যদি দেওয়া হয়, তাহলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, বৃদ্ধি হয়, বৃদ্ধি বিকাশ ঘটে। তাহলে এখানে প্রাণীদের মলের সাহায্যে কি হচ্ছে, সার তৈরি হচ্ছে, এবং সেই সার থেকে আমরা উদ্ভিদদের উপকার করতে পারছি। ঠিক আছে, ওকে, তাহলে এটা ছিল 5 নম্বর। লাস্ট দেখি 6 নম্বর, এটা লাস্ট পেজ। উপসংহারে কি লেখা রয়েছে, কনক্লুশনে, গাছ ও প্রাণী একে অপরের বন্ধু। এটি কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্লান্টস অ্যান্ড অ্যানিমালস আর ফ্রেন্ডস। কেন? সেটা আগের 4টে পেজে তোমরা বুঝতে পারলে যে কেন গাছ ও প্রাণী একে অপরের বন্ধু। আগের দিন ক্লাসে জেনেছো যে প্রাণী, মানে গাছেদের থেকে প্রাণী কি কি উপকার পায়, এবং আজ জানলে প্রাণীদের কাছ থেকে গাছ কি কি উপকার পায়। তাই না? ভুলে যাচ্ছে না তো? আশা করছি যাচ্ছে না। আবার বলছি যে আগের দিন ক্লাসে জেনেছিলে প্রাণীরা, মানে আমরা মানুষরা, প্রাণীরা, অন্যান্য প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করি, গাছেদের কাছ থেকে সাহায্য পাই। আর আজকের ক্লাসে জানলে যে কিভাবে গাছরা প্রাণীদের উপর নির্ভর করছে। তাই তো? একদমই তাই। এরপর তোমাদেরকে আমি 5-6টা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করব, যার উত্তর একটু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, দেখো কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, আমি দেখে নিই। স্টার্ট করি তাহলে। 1 নম্বর প্রশ্ন, মৌমাছি গাছের কোন কাজে সাহায্য করে? হোয়াট ডু বিজ হেল্প
প্লান্টস উইথ। 1 নম্বর, মানে অপশন এ জল দেওয়া, ওয়াটারিং। অপশন বি পরাগায়ন, পলিনেশন। অপশন সি পাতা কাটা, কাটিং লিভস। না অপশন ডি গাছ ভাঙা, ব্রেকিং প্লান্টস। মৌমাছি গাছের কোন কাজে সাহায্য করে? একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। বলো তো কোনটা এর উত্তর হবে? অপশন এ জল দেওয়া, অপশন বি পরাগায়ন, অপশন সি পাতা কাটা, অপশন ডি গাছ ভাঙা। যেটার উত্তর হবে অপশন বি পরাগায়ন, পলিনেশন। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, দেখো। কোন প্রাণী মাটিকে নরম করে দেয়? হুইচ অ্যানিমেল মেক সয়েল সফট? অপশন এ সিংহ, লায়ন। অপশন বি হাতি, এলিফ্যান্ট। অপশন সি কেঁচো, আর্তমস। নাকি অপশন ডি কুকুর, ডগ। বলতো কোন প্রাণী মাটিকে নরম করে দেয়? সিংহ, হাতি, কেঁচো, কুকুর। উত্তর হচ্ছে অপশন সি কেঁচো, আর্থ ওমস। আর্থ ওমস। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। পাখি কিভাবে গাছের উপকার করে? হাউ ডু বার্ডস হেল্প প্লান্টস? অপশন এ পাতা নষ্ট করে, ডেস্ট্রয় লিভস। অপশন বি বীজ ছড়িয়ে, বাই স্প্রেডিং সিডস। অপশন সি ডাল ভাঙে, ব্রেক ব্রাঞ্চেস। অপশন ডি ছায়া দেয়, গিভ শেড। পাখি কিভাবে গাছের উপকার করে? বলো দেখি। তো এর উত্তর হবে অপশন বি বীজ ছড়িয়ে, বাই স্প্রেডিং সিডস। দেখি ঠিক হচ্ছে না ভুল? একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। প্রাণীদের মল গাছের জন্য কি? অ্যানিমেল ওয়েস্ট ইজ ড্যাশ ফর প্লান্টস। অপশন এ বিষ, পয়জন। অপশন বি সার, ম্যানিওর। অপশন সি পাথর, স্টোন। অপশন ডি জল, ওয়াটার। বলো তো প্রাণীদের মল গাছের জন্য কি? বিষ, সার, পাথর নাকি জল? তো এটার উত্তর হবে অপশন বি সার, ম্যানিও, ম্যানিও। দেখি ঠিক না ভুল? একদম ঠিক। 5 নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য। কাঠবিড়ালি কি করে নতুন গাছ জন্মাতে সাহায্য করে? হাউ ডাজ স্কুইরেল হেল্প নিউ প্লান্টস গ্রো? অপশন এ পাতা খেয়ে, বাই ইটিং লিভস। অপশন বি বীজ মাটিতে পুঁতে, বাই বারিং সিডস। অপশন সি গাছ কাটে, কাটস ট্রি, অর্থাৎ গাছটাকে কেটে। নাকি অপশন ডি ফুল নষ্ট করে, ডেস্ট্রয়েস ফ্লাওয়ার্স। বলো কাঠবিড়ালি কি করে নতুন গাছ জন্মাতে সাহায্য করে? এটা একটু বুদ্ধি লাগিয়ে বলো। এটা আজকে আমি ক্লাসে বলিনি, কিন্তু আমি প্রশ্ন তো দিয়েছি যাতে তোমরা জানতে পারো। বলে দিচ্ছি শোনো। কাঠবিড়ালি কি করে? অর্ধেক, কোনো কাঠবিড়ালি সাধারণত যেগুলোতে বীজ থাকে সেসব ফলই খায়, ঠিক আছে? তো অর্ধেক খাবারটা খাওয়ার পর সে কিছুটা মাটির তলায় লুকিয়ে রাখে, কিন্তু পরে সেটা ভুলে যায় কোথায় রেখেছে। দিয়ে কি হয়, সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মায়। তো কি করে? অপশন বীজ, অপশন বি বীজ মাটিতে পুঁতে। ঠিক আছে, দেখি একদম ঠিক। শেষ প্রশ্ন, প্রাণী না থাকলে কি হতো? হোয়াট উড হ্যাপেন উইদাউট অ্যানিমালস? বেশি ফল হতো, গাছ বাঁচতে পারতো না, কিছুই হতো না, গাছ বড় হতো। দেখি উত্তর দাও কি হবে।
উত্তর হচ্ছে অপশন বি, গাছ বাঁচতে পারতো না। প্লান্টস কুড নট সার্ভাইভ। তাই না? তাই তো? একদম, একদম ঠিক। দেখি, গেম কমপ্লিট। ছটার মধ্যে ছটাই ঠিক দিয়েছো, উত্তরগুলো একটু দেখে নাও। দেখো, প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। তাহলে আশা করছি তোমরা ক্লাসটাও বুঝতে পেরেছো। এরপর আমরা ডিকটেশন করব। কি করব? ডিকটেশন, শ্রুতি লিখন। কেমন ভাবে করতে হবে বলে দিচ্ছি, তোমরা জানো। প্রথমে একটা খাতাতে নিজের নাম, নিজের রোল নাম্বার এবং নিজের ক্লাস গ্রেড এইভাবে লেখো। চট করে লিখে ফেলো। প্রথমে নিজের নাম লিখবে, তারপরে তোমাদের ক্লাসে কোন রোল নাম্বার ধরে ডাকা হয় সেই রোল নাম্বারটা লিখবে, এবং কোন ক্লাসে তোমরা পড়ো সেটা গ্রেড লিখে তার পাশে লিখবে। এবং তার পাশে তোমরা গ্রেড অর্থাৎ ক্লাসের পাশে তোমরা কোন সেকশনে পড়ো, এ, বি না সি, সেটা বড় হাতে লিখবে। ঠিক আছে? অর্থাৎ যদি তোমরা এ সেকশনে পড়ো তাহলে বড় হাতের এ, ক্যাপিটাল এ। আর যদি ক্লাস সেকশন বি তে পড়ো তাহলে বড় হাতের বি। ক্লাস সেকশন সি তে পড়ো তাহলে বড় হাতের সি। এভাবে লিখবে। আশা করছি হয়ে গেছে। এরপর তোমরা সিরিয়াল নাম্বারটা লিখে নাও, 1 2 3 4 5। পাঁচটা বাংলাতে বলবো, পাঁচটা ইংরেজিতে বলবো। যারা বাংলায় পারবে তারা শুধুমাত্র বাংলা, ইংরেজি নয়। যারা ইংরেজিতে পারবে তারা শুধুমাত্র ইংরেজি, বাংলায় নয়। ঠিক আছে? তো আমি বলতে শুরু করছি। 1 নম্বর লেখো, বাংলায় পরাগায়ন। যারা বাংলায় পারবে শুধুমাত্র বাংলাতেই লিখবে পরাগায়ন। ইংরেজিতে পলিনেশন। বাংলায় পরাগায়ন, ইংরেজিতে পলিনেশন। বাংলায় পরাগায়ন, ইংরেজিতে পলিনেশন। আশা করছি হয়ে গেছে। এরপর আমি 2 নম্বরটা বলছি। বাংলায় বীজ, ইংরেজিতে সিড। বাংলায় বীজ, ইংরেজিতে সিড। বাংলায় বীজ, ইংরেজিতে সিড। লিখে ফেলো, চট করে লেখো। হয়ে গেছে আশা করছি 2 নম্বরটা। এরপর আমরা চলে যাব 3 নম্বর। 3 নম্বর লেখো, বাংলায় প্রাণী, ইংরেজিতে অ্যানিমেল। বাংলায় প্রাণী, ইংরেজিতে অ্যানিমেল। বাংলায় প্রাণী, ইংরেজিতে অ্যানিমেল। আশা করছি 3 নম্বরটাও হয়ে গেছে। এরপর লেখো 4 নম্বর। 4 নম্বর, বাংলায় লেখো মাটি, ইংরেজিতে সয়েল। বাংলায় মাটি, ইংরেজিতে সয়েল। বাংলায় মাটি, ইংরেজিতে সয়েল। আশা করছি 4 নম্বরটা হয়ে গেছে। এরপর লিখবে 5 নম্বর, লাস্ট। বাংলায় লেখো সার, ইংরেজিতে ম্যানিওর। বাংলায় সার, ইংরেজিতে ম্যানিওর। বাংলায় সার, ইংরেজিতে ম্যানিওর। তো আশা করছি 5টা ডিকটেশনই তোমরা লিখে ফেলেছো। এরপর কি করবে, তোমাদের টিচার্সদের বলবে তোমরা যে লিখলে যে খাতাটার, প্রত্যেকজনার খাতার ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিতে। ঠিক আছে? ওকে, তাহলে আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি কোনো রকম কিছু ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।